অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরিবারের মেয়ে এমন বেয়াদব হবে তা আমি কখনো কল্পনাও করিনি। ওর যদি এই বাড়িতে থাকতে ইচ্ছে করে তবে যেন মাথা নিচু করে চলে। বেশি ঘাড়তারামি করলে বের করে দিতে 2 মিনিট লাগবে না। চোখ গরম করে শ্বশুর দিকে চেয়ে বলল মোর্শেদ, বাবা এমন মাথা গরম করো না। ও হয়তো বুঝতেই পারিনি, আমি ওকে বুঝিয়ে বলবো। এই বাড়ির দরজা খোলা আছে, সংসার করতে ইচ্ছা না করলে বের হয়ে যাও। কথাগুলো বলছিল সাইফার স্বামী মোর্শেদ। সাইফার বাবার বাড়ি থেকে বিয়ের পর প্রথম কোরবানি ঈদ উপলক্ষে মেহমান এসেছিল। খাবারের টেবিলে সাইফার শাশুড়ি তাকে ডাকছিল। সে নাকি ইচ্ছে করে তার জবাব দেয়নি, তাই তার অপরাধ নিয়ে বিচার বসেছে। অবশ্য ভুয়ায় বাড়িতে এমন বিচার অরহ বসে, নতুন কিছু না। কখনো খাবারে লবণ কম হলো বিচার, কখনো ঘরে ময়লা দেখলে বৌদের বিচার বসে। সাইফার বিয়ে হয়েছে 3 মাস হলো, এখনও স্বামীর রূপ মানুষটাকে তার ভালোভাবে জানা হয়নি। বিয়ের সময় সাইফার অনার্স দ্বিতীয় বার্ষিক টেস্ট চলছিল। পড়াশোনার ঝামেলায় তাদের এত বেশি চেনা জানা হয়নি। এরপর রোজা, ঈদ, কুরবানি এসব ঝামেলা তো যতটুকু চেনা হয়েছে শুধুমাত্র শরীরের আঁকেবাঁকে আটকে আছে। তাছাড়া পুরুষ মানুষের বোধ কোন শরীর অর্জন করে, ফলে তার মনে পড়ার সময় কখনো হয় না তাদের। বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ি, ননস, দেবর, ভাসুর যাকে নিজের মন থেকে আপন করে নিয়েছি সাইফা। স্বামী মোর্শেদ যখনই আসতো হাতে করে তার জন্য চকলেট, চিপস, আচার কিছু না কিছু নিয়ে আসতো। এসব কিছু সকলের মাঝে ভাগ করে দিয়ে তবেই নিজের জন্য রাখতো সাইফা। শাশুড়ি পলাশ চকলেট পছন্দ করে, তাই ওনাদের আলাদাভাবে দিত। কখনো তাদের নিয়ে নেতিবাচক কোনো চিন্তা আনেনি। মনে করতো তারা তার আরেক পরিবার, আগের পরিবারের মতোই আগলে রাখবে তাকে। সাইফা শহরের মেয়ে, যৌথ পরিবারের বড় মেয়ে সাইফা। বাবারা 4 ভাই, সকলে মিলেমিশে একসাথে থাকে, তাই ছোট থেকে আদরে বড় হচ্ছিল সে। পড়াশোনা নিয়ে সবসময় মগ্ন ছিল, তাই কাজের সময় হয়নি। কখনো মা চাচিরা বলতে গেলে কাজ করতেও দেয়নি। সবে ঘর ঝাড়ু দিয়েছে হয়তো গোনা কয়েকবার। শখ করে হয়তো রান্নাবান্না করতে মাঝে মাঝে, না হলে তার চা নাস্তা খাওয়ার পানিটা সাহায্য ওর সামনে এনে দিত সকলে। এমন না যে ঘরে একটা মেয়ে, শুধু সাইফা 3 বোন। মেজো চাচার 2 ছেলে 1 মেয়ে, সেজো চাচার 3 মেয়ে, ছোট চাচার 2 মেয়ে। তারপর ও সাইফার প্রতি সকলের আলাদা ভালোবাসা আছে, যার ফলে বাপের বাড়িতে নিজের কাপড়ও সে কখনো ধোয়নি। কিন্তু বিয়ের পর মোর্শেদদের গ্রামের বাড়িতে আসতে হয়ে থাকে। তার জানা ছিল বিয়ের পর কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে সে স্বামীর সাথে ঢাকা পাড়ি দেবে, কিন্তু বিয়ে 3 মাস কথাটি একবারও ওঠেনি। গ্রামের বাড়িতে কাজের কোনো গোছানো ভাব নেই। যে মেয়ের 1 গ্লাস পানি ঢোক গিলতে না, তাকে গ্রামের উনুনের চুলায় বসিয়ে দেওয়া হয়, তার হাতে ধরিয়ে দেওয়া হয় কালি মাখা পাতিল ধুতে। সকালে উঠে রুটি বানানো, আস্তে আস্তে গ্রামে যত ধানের কাজ আছে সব কিছু শিখে নেওয়ার জন্য বলে। পরিবারের সবাই কেন প্রতিবাদ করে না? সে ভাবে বিয়ে যখন হয়েছে এখন এরাই আমার আপনজন, আমাকে এদের সাথে থাকতে হবে, তাহলে নিজেকে মানিয়ে নিতে হবে এই পরিবেশে। কিন্তু বলে না, পর কখনো আপন হয় না। শ্বশুর বাড়িও তেমন। আমার স্বামী হলো
কোমরে রাখা ছুরির মতো। তুমি যেভাবে তোমার নিরাপত্তার জন্য সে আছে, কিন্তু সেই ছুরি কখন যে নিজের আঘাতে কারণ হবে বুঝতেই পারবে না। স্বামী মানুষটা স্বাভাবিক, আর 8-10টা দম্পতির স্বামীর মতো প্রথম থেকে ছিল বিয়ের রাত, স্বামিত্ব ফলনো, তারপর পরিবারকে আগলে রাখার কথা ছাড়া প্রেম ভালোবাসা কোনো কথা কখনো তার মুখ থেকে শোনেনি। ভেবেছে তার ভালোবাসা ধরন হলো বিছানা, এটাই নিজের ভাগ্য বলে মেনে নিয়েছে। প্রথমে এই বাড়ির মারপ্যাঁচগুলো বুঝতে না পারলেও ও ধীরে ধীরে চোখের সামনে অনেক কিছুই ফুটে ওঠে। যখন ননশাসরা আসে, শাশুড়ি মায়ের অভিযোগের মলা বসে যায়। সারাদিন ফোনের মেয়েদের সাথে ফুরুস ফারুস করা। মোর্শেদ ও তখন ভিন্ন কারণে তার ওপর ক্ষেপ প্রকাশ করা। যদিও সাইফাকে দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছে, তারপরেও ও তার গলার রং নিয়ে কটাক্ষ করা, তাকে বেটে খোটা বলে হেল করা, এসব তার নিত্যদিনের নিয়ম হয়ে গিয়েছে যেন। তারপরও সব হাসি মুখে মেনে নিয়েছিল সে, কারণ তার পরিবার তাকে শিখিয়েছে শ্বশুর বাড়ির ভাগ্য দিতে হয়, সব কিছু নিজের ইচ্ছা মতো হয় না। এখনো দুঃখী আর বলবো বেয়াই, কাল ঈদের দিন গেল, বউরা নাকি তার শাশুড়িকে পা ধরে সালাম করেনি। আমাকে তো করেছে, কিন্তু শাশুড়ির সাথে তাদের কি শত্রুতা? ওরা বড়দের সাথে বেয়াদবি করে, ঠিক মতো কাজ করতে পারে না, এমন অলস মেয়ে দেখিনি। সাইফার শ্বশুরমশাই বলল, সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে কাঁদছে সাইফা। আজ তার জন্য তার বাবাকে অপমানিত হতে হয়েছে, এমনটা সে কখনো চায়নি। তার বাবার সামনের দিকে তাকিয়ে সে এই সংসারে এসেছে, বাবার বিপক্ষে যে কিছু করেনি কখনো, কারণ এত বাবার মাথা নিচু হয়ে যাবে। যে বাবার জন্য এত আত্মত্যাগ, তাকে আজ সকালের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হাই, এ কি আল্লাহর ফয়সালা! এত কষ্ট চলবে? কেমন হয়েছে জানাবেন। পড়তে আগ্রহী থাকলে গল্প এগিয়ে নিয়ে যাব। আশা করবেন নিরাশ করবেন না। সাইফার বাবা সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন মেয়ের পক্ষ থেকে। জামাইকে বললেন, ছোট মানুষ এখনো অনেক কিছু বোঝে না। আমার পায়ে হাত দিয়ে সালাম করা গুনার কাজ, এটি শিক্ষা দিয়েছিলাম মেয়েকে। তবে যদি তুমি জোর করো তাহলে এখন থেকে তুমি তেমনই করবে। বাবা, আপনার মেয়ে আসল ঘরের সব কাজ তার ঘাড়া মিশি, নিজের বিছানা গোছানো থেকে শুরু করে কাপড় ধোয়া সব কিছু তাকে বলে বলে করাতে হয়। এমন হলো আমার পক্ষে সংসার করা সম্ভব না। মোর্শেদ মুখ গোমড়া করে বললেন, তার মতো বউকে এটাইট দিয়ে রাখতে হয় সব সময়, না হলে এরা মাথায় উঠে নাচে। সাইফাকে সে যথেষ্ট সুখ রেখেছে, তার চাহিদা পূর্ণ করেছে, কিন্তু সে যেমন চায় মেয়েটা তেমন করে চলছে না। সাইফা সেই দিন বাবারা চলে যাওয়ার পর সর্বক্ষণ কান্না করলো। সে কান্না নিয়ে সে রাত ভাত দিল সবাইকে। রাতের 12টা বাজে তার
তার ফুপি শাশুড়ি আসলো হঠাৎ করে ছেলেকে নিয়ে পাশে মুড়িদের বাড়িতে এসেছিল তাদের আবার খেতে দিতে সব রেডি করে নিজের রুমে যেতে যেতে প্রায় 1টা বাজলো। রুমে এসে খেতা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। তা দেখে মোর্শেদ বলল, এসব ঢং কই থেকে আসলো? আসো উপরে শোয়া, ঠান্ডা লাগলে লেগে যাবে। তোমার তো আবার নিজের প্রতি কোনো খেয়ালই নেই। সাইফা কেন কথা না বলে একপাশে হয়ে চুপ করে শুয়ে থাকো। মনে হাজারো অভিমান, বুকে ভরা হাজারি, সেই আহাজারি কেউ দেখছে না, কাউকে বুঝতে পারছে না সে। মনে হচ্ছে সবাইকে ধ্বংস করে দেয়, এমন রাগের আনলে পড়েছে সে। তারপর ওই স্থির নদীর মতো নিজেকে শান্ত রেখেছে, কারণ সংসারের ধৈর্য ধরতে হয়। সাইফাকে চুপ থাকতে দেখে মোর্শেদ নিজে নিজে নেমে আসলো। আদরে বোলাতে যেন শিশুদের বোঝানোর চেষ্টা করলো, আমার লক্ষ্মী সোনা, রাগ করে না। সংসারে এমন ঘটনা ঘটে, তার জন্য কি এমন রাগ করতে হয়? তার বলতে ইচ্ছা হলো, বাহ, এটা মেয়ের বাবাকে নিজের বাড়িতে দাওয়াতে ডেকে তার কাছে মেয়ের বিচার দেওয়া, সকলে মিলে সব মেয়েকে বিচারের নামে হেই করা। এসব করার পর পুনরায় আবার সে বউয়ের কাছে নিজের চাহিদা আদরের জন্য নরম নরম কথা বলা। এসব কি ধরনের সংসার? নিজের বউকে অন্যের সামনে ছোট করে নিজেকে ছোট করেছেন, তা কি আদৌ বুঝেছেন? এসব বলতে ইচ্ছা হলেও বলতে পারল না সে, কারণ এতদিনের সে এতটা বুঝেছে যে এই পুরুষ নিজের ইচ্ছা ছাড়া কোনো কাজ করে না। কেউ যদি তার মাথায় কিছু ঢালতে পারে তবে তা তিনি না কারা পর্যন্ত শান্তি পান না। রাগ করে থাকার কোনো মানে খুঁজে পেল না। সব রাগ নিজের মনে কবর দিয়ে খাটে উঠে আসলো সে। আসলে নিজে শোয়ার অভ্যাস নেই তার, কষ্ট হচ্ছিল আদরের ঘরের দুলালি কিনা। খাটে মোর্শেদের পাশে শোয়ার সাথে সাথে তার হাত পুরো শরীরের বিষণ্ণ করতে শুরু করলো। মনে মনে তাচ্ছিল্যর হাসি হেসে ভাবল, এই ছাড়া আর কি বা আছে পুরুষের? স্বামীর প্রতিটি স্পর্শ কাটার মতো বিষ ছিল তার শরীরে, তবু ও কোনো বাধা দিল না। নারী জাতি আছে তো পুরুষের শরীরের ক্ষুধা মেটানোর জন্য। নীরবে চোখের জল বিসর্জন দিল। তাকে বাস্তব্য নিচুপ জড় পদার্থর মতো পড়ে থাকতে দেখে কিছুটা বিচলিত হলো সে। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে নিজের সব চাহিদা যেন হঠাৎ করে কোথাও পালিয়ে গেল। তুমি আজ আমাকে ধক্কের অনুভূতি দিয়েছ, মনে হচ্ছে বিবাহিত স্ত্রীকে নয়, অপরিচিত কাউকে জোর করে পড়ছি, অসহায় কণ্ঠে বলল মোর্শেদ। সাইফার কোনো অনুভূতি ব্যক্ত করার ইচ্ছা হলো না। আপনার কাজ শেষ হয়েছে নাকি আরেক রাউন্ড লাগবে? আমি প্রস্তুত আছি, লাগবে বলবেন বলে মুখ ফিরিয়ে নিল নিজের। মনে মনে শান্তি পাচ্ছে খুব, এর থেকে বড় শান্তি আর হতে পারে না। মোর্শেদ সাইফার এমন অনুভূতি শূন্য মুখশ্রী দেখে নিজের মাঝে ঘৃণা হয়ে উঠল। আজ সে সাইফার কাছে ছোট হয়ে গেল। বুঝতে পারল ও কখনো স্ত্রীকার করবে না সে। তার কাছে আবেগের কোনো স্থান নেই। তার যদি মনে হয় নিজের মায়ের দোষ আছে, সেটিও সে উপস্থিতভাবে বলে দেয়, কোনো ব্যাপার ছাড়া দেয় না সে কাউকে। শাশুড়ি এত কিছুর পাচ্ছ গিয়েছে, মাঝখানে সে সকলের কাছে ভালো সেজে গেল। সাইফার কাছে এসে বলল, মোর্শেদ,
ওটা কোথায় কি বলতে জানে না। আহ বেয়াই, আসলে দাওয়াতে তাদের এখন এসব না বললে ও হতো। তুমি রাগ করিও না মা, আমি ওকে বুঝিয়ে বলবো। মাথায় হাত বুলিয়ে বলতে শাশুড়ি হাসি না বেগম মনে বিষ ভরে থাকলে ও মুখে হাসি ফুটিয়ে হাত ছিল না। বেগমের কথায় সায় দেয় সাইফা। মনে মনে ভাবে সব মানুষ ভালো মানুষের অভিনয় এই দুনিয়ার প্রকৃতি। ভালো মানুষের কোনো মূল্য নেই, সেই তো কখনো তাদের ওপর ভাবেনি। সব সময় তাদের জন্য ভালো কিছু উঠিয়ে রেখেছে। শাশুড়িকে উপহার দেওয়া, ননসের জন্য কিছু নেওয়া, নিজের জন্য নিলে তবে ভালোই হয়েছে। তাদের মুখোশ খুব দ্রুত খুলে গেছে তার সামনে। নিজেকে সামলে নেওয়া যাবে। আগের মতো পান খুলে অচেনা তাদের সাথে আর হবে না। আসলে সমাজ বৈচিত্র্যময়। নিজের মেয়েকে জামাই শাশুড়ি কিছু বললে তা নিয়ে ঘাটা করে গালি দেয়। আবার সেই গালি দেওয়া শাশুড়ি নিজের ছেলের বউদের 5 মেয়ের কাছে গালি সংসারের অশান্তি করে। এমন নিয়ম কোনো পূর্বে পুরুষ সৃষ্টি করেছে? তাদের জাদু ঘরে রেখে দেওয়া উচিত ছিল। নিজেকে সামনে নিয়ে সংসারে মনোযোগ বসাই। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে রুটি বানাই, পুকুরে ধোয়ার থালা বাসন, সংসারের সব কাজ জোয়ারদের সাথে করে শুরু করে। ঈদের ছুটি উপলক্ষে বাপের বাড়িতে বেড়াতে নিয়ে গেল মোর্শেদ। এক রাত থেকে চলে আসবে। তাদের আগমন উদ্দেশ্য সাইফার ফুফুরা ও আসলো। সকলে মিলে তাকে ধরলো, কৈফিয়ত চাইল। কেন তাদের পরিবারের শিক্ষাকে অপমানিত করেছে সে। বাবা এসে নাকি মায়ের কাছে বলেছে, মা মেয়ের সংসার মনে হলো বেশি দিন টিকবে না। ওই পরিবারে যেমন ব্যবহার দেখে আসলাম, তারা আমার মেয়েকে বেশি দিন টিকতে দেবে না। মেয়ের জন্য পাত্র নির্বাচন বোধহয় ভুল করে ফেললাম আমরা। তাদের অধঃবৃত্ত দেখতে গিয়ে আচার ব্যবহার নিয়ে ভাবিনি মেয়েটা কিভাবে মানিয়ে নেবে। খুব বেশি দোষ না হয় অস্তত্ব তারা যেভাবে আক্রমণ করেছে, আমার খুব ভয় হচ্ছে। ছেলেটা বড়, দেবর সব কিছু মুখ বুজে শুনল। স্বামীর অপমান সহ্য হলো না, ওই কমাসে মন দিয়ে বসেছে। স্বামী যেমনই করুক দিন শেষে তার কাছে থাকে। তার ব্যবহার নিয়ে বেশি তত কর্তৃত্ব করতে গেলে নিজের সংসার নিজে খাদে ফেলবে। তোমরা টেনশন করো না, আমার দোষ ছিল। আমি স্বীকার করেছি। ইনশাআল্লাহ সব কিছু হয়ে যাবে। দোয়া করো। সান্ত্বনার সুরে বলো মোর্শেদ ঈদে আমাদের ফোন করে তোর বিচার দিল। তুই নাকি ওকে ভয় পাস না, কথা শুনিস না, বেয়াদবি করিস, আসল কাজ করতে চাস না। ফুপি মুখ খুলল শুনে মন গৃহিণী কি যেন ভয় গেল তার অনুভূতি। সে ভাষায় প্রকাশ করতে পারল না। নিজের মনে খাতা ব্যস্তব্য হয়ে বন্ধ হয়ে গেল, নিতে পারল না। আর সে ঝাড়িয়ে কেঁদে দিল। মুখে বলার আর কোনো প্রয়োজন হলো না। সবাই আগলে নিল বুকে। ভীষণ আদরের মেয়ে তাদের। মেয়ের উজ্জ্বল মুখবর্ণ পনসে হয়ে গেছে, হাতের নখ কালির দাগ, পা ফেটে গেছে। সবাই বলল বিয়ের পর নাকি মেয়েরা সুন্দরী হয়ে যায়। কথাটা কতটুক স্বয়ং সাইফার জানা নেই।
সে তো উল্টা বিয়ের পর নিজের সৌন্দর্য হারিয়েছে, স্বামীর নাক কুঁচকানোর মুখোমুখি হয়েছে, স্বামীর চোখে মুগ্ধতা দেখেনি, দেখেছে বিরক্ত। একদিন রাতে সব কাজ শেষ করে এসে মাত্র শুয়েছে, তখনই মোর্শেদ বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠল, ছি তোমার গায়ে কি গন্ধ, শুতে আসলে একটু ফ্রেশ হতে আসতে পারো, এমন ঘামের গন্ধ পেলে কি কোনো আকর্ষণ আছে? অপমান, অপমান, এত অপমান কিভাবে সহ্য করছে সে নিজেও জানে না। মনে হচ্ছে বিয়ের পর তার সহ্য ক্ষমতা আল্লাহ তাআলা গাবে গন্ডবেরের চর্মরান নয় শক্ত করে দিয়েছেন, এখন কিছুই গায়ে লাগে না। মনে মনে শুধু অভিমানের পাহাড় জমে, চার অভিমানগুলো জমে পাহাড় হয়। অভিযোগ হৃদয়ে করে খানা, নিজের অন্তর্যত্ন কখনো বা নামে কান্নারা বৃষ্টি হয়ে সেই পাবনে ডুবে সে নৌকায় বসে তারা থাকে নির্ভীক হয়ে, বারান্দায় বসে নিজের মনে আরা আও আরা সাইফা আওয়াজ। সারাদিন মোর্শেদের কোনো ফোন আসেনি, সাইফা বেশি ফোন দিলে বিরক্ত বোধ করে, তাই সে আগ বাড়িয়ে ফোন করে না। আজ ভাবলো একবার নিজে ফোন দিব, কিন্তু কাজের বাহানা দিয়ে বেশিক্ষণ কথা বলল না। সাইফা কেন অভিযোগ করে না? অভিযোগ করা সে শেখেনি, ছোটবেলায় কিছু চাইলে মা দিত না, পারলে তা নিয়ে কখনো অভিযোগ ওঠায়নি সে। সে তো জানেই না কিভাবে অভিযোগ করতে হয়, চুপি চুপি মনে অভিমান গড়ে রাখে। হয়তো সে অভিমান ডিউ রাঙানে এক সময় অসম্ভব হয়ে পড়বে। খুব সহজে সে নিজের সাথে হওয়া অন্যায় ভুলে ক্ষমা করে দিতে পারবে। কারো প্রতি রাগ পুষ্য রাখা মানে নিজেকে নিজের যন্ত্রণা দেওয়া। সাইফা নিজেকে বেশি দিন যন্ত্রণা দেওয়া সহ্য করতে পারল না। মনের অজান্তে সকলের প্রতি পুনরায় মায়ায় পড়ে গেল। ছোট ননশাসের ননাদের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে গেল। পারিবারিকের বিয়ের অনুষ্ঠানে নতুন বউ হিসাবে তার আনন্দ ততটা করা হয়ে উঠল না। শাশুড়ি মা বারবার এসে বলে গেলেন, ও বউ, তুমি কিন্তু বের হইও না, চারদিকে কত রকমের মানুষের আনাগোনা, তার বদনাম করবে, বেশি হইচই করলে সামলে থেকো কিন্তু। তো আর তো আবার এসবে খবর থাকে না, যেদিকে যাও দেই দই করে নাচতে থাকো। সকালের সামনে এমন টিউকারি মারতে অনেক মুখ চেপে হেসে উঠল। ভীষণ অপমানিত বোধ করল সে। বিয়ের আগে সে মেয়ে নিজের আত্মসম্মান নিয়ে প্রবলেম কঠোর ছিল। সে মেয়ে কখন প্রতিনিয়তি সকলের কাছে হেপ প্রতিপন্ন হয়, অনেকটা গা সাওয়া হয়ে গেছে। না সায়ে বা কই যাবে? মা বাবা যে নিজেদের দায়িত্ব অন্যের ঘাড়ে চেপে হাত বোঝা নিয়েছে, মুখ বুজে সহ্য ছাড়া মেয়েদের কারোর বা কি আছে? মোর্শেদ যদি তাকে বুঝতো তাহলে দুঃখ যন্ত্রণায় কিছুটা লাভ ঘাপ হতো। সে আশা গড়ে বালি বিয়ের 4 মাসে যে মানুষটা নিজের পছন্দ ছাড়া কোনো জিনিস বুঝতে পারেনি, তার ওপর ভরসা করার কোনো পথ পায় না। তার পিরিয়ডের ডেট সবসময় নিয়মিতই। 1 মাসে ডেটের অনিময় দেখা কিছুটা চিন্তায় পড়ে গেল সে। ভাবল সব কিছু কি এত সহজ নাকি? আল্লাহ কি এত সহজে দিয়ে দেয়? পাত্তা দিল না সে। কিন্তু শাশুড়ি ঠিকই খেয়াল করলেন
ডেট সপ্তাহখানেক পর হতে হাতে প্রেগনেন্সির কাঠি ধরিয়ে দিল। বললেন, যা পরীক্ষা করে দেখো। শাশুড়ির খেয়াল মনে মনে খুশি হলো সে। হয়তো মুখে অনেক কিছুই বলে ফেললেন, কিন্তু ভেতরে মন ভালো, কোনো দাগ উঠল না তার। দেখে ভাবলো হয়তো পিরিয়ড হয়ে যাবে। এই নিয়ে সকলের মাথা ঘামানো বন্ধ করে দিল। এর মাঝে মুর্শিদ আসলো ঢাকা থেকে। প্রতি সপ্তাহে আসার প্রার্থন চেষ্টা করে সে। সুযোগ পেলেই বৃহস্পতিবার গাড়িতে উঠে যায়। বাসায় এসে রাতে সাইফাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া রাতগুলো কেমন আননীয় যন্ত্রণাতে কাটে। তুমি এই বুকে মাথা রেখে শুলে অনেক শান্তি লাগে। মনে মনে খুশিতে আটখানা হয়ে যায় সাইফা। রাতের জন্য হলেও স্বামীর আকুলতা দেখে মন ভরে যায়। ভাবে এমন চাওয়া শুধু তার কাছেই আবদার করতে পারে। বুকের রাজত্ব সে ছাড়া আর কেউ করে না। বুঝতে পারে সে, তবু মনে হয় কোথাও যেন কিছু কমতি আছে। আর একটু আবেগ যদি দেখাতো, একটু যদি তার মনে বুঝতো সে কি অবুঝের মতো আবদার রাখে সব। সেবার বাপের বাড়ি গেল মোর্শেদ শাহ। বাসায় সাইফার কপা এক পলক বাচ্চা কানিজ তাদের সাথে। সাইফা তখন বাচ্চাদের মতো মিশে গেল। চোখ দুটো বিরক্ত নিয়ে চেয়ে রইল মোর্শেদ। বইয়ের এমন বাচ্চামো তার অসহ্য লাগছে। কেমন এদিক ওদিক ছুটছে, কেন কাজের আশেপাশে নেই, শুধু গল্প জব্ব দৌড়াদৌড়িতে ব্যস্ত। সাইফাকে জোরে ডাকে রুমে নিয়ে আসে সে। হাত টেনে খাটে বসিয়ে রোশন্য পূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, নিজের ভাব গরমোচ্চ রেখে রাখতে পারো না? মানুষের জন্য বউ তো কিছু আছে। এমন বাচ্চাদের ব্যবহার করো কিভাবে? এত বড় মেয়ে, আমি বড় মেয়ে হলে কি হবে? আমার ভাই বোন সব ছোট ছোট, ওদের সাথে থাকতে থাকতে আমি এমন হয়ে গেছি। চাইলে ও গর্মজয় ধরে রাখতে পারো না? আমি এমনি মোর্শেদের কথায় কষ্ট পেলেও চুপ করে থাকতে পারলাম না। সে মোর্শেদ কি তার নিজস্বকে পরিহাস করতে বলেছে? মোর্শেদের তার প্রতি এমন অবহেলা মেনে নিতে বুক ফেটে যায়। তারপর কি সুন্দর, একটু পর দুজনের সব পুরনো কথার উপর তো পর্দা ফেলে হেসে হেসে নতুন করে কোনো কষ্ট দানা বাঁধে। মাত্র ৮০ কেজি আম কাকে দিয়ে কার জন্য রাখবে? আমার এত আত্মীয়র মাঝে এত কমে আম হয়? পাকে ঘরে বসে কথাগুলো জাপছিলেন হাসিনেন বেগম। আজ সাইফার বাবা বাড়ি থেকে আম কাঁঠাল নিয়ে এসে তার বাপ চাচারা ৮০ কেজি আম, 10টা বড় বড় কাঁঠাল, এসব দেখে মেহমানের সাথে কুশলাদি বিনিময় করে পেছনে পাকের ঘরে এসে মনে কথা বললে যাচ্ছিলেন তিনি। এমন কথা শুনে চাইলেও নিজের রাগ ধরে রাখতে পারল না সাইফা। মুখে ফসকে বলে বসলো, বাজারে সব আম নিয়ে আসলে ও আপনাদের স্বাদ পড়ে যেত। কি বলল তুমি? এত বড় কথা, আমাদেরকে লোভী মনে হয় তোমার? তোমার বাপটা খাওয়ার জন্য বসে আছি। মোর্শেদ আসুক, কত বড় অপদ্ধা তোমার দেখব আমি। রাগে জগজগ করতে করতে বলল তিনি। বলুন আপনি, আমিও দেখতে চাই আপনাদের সাবরি কতটুকু হয়। অনেকটা প্রতিগৃহীত হয়ে বলল সাইফা। এই সাইফা, নিজেকে সামলে নাও। তোমার মেহমান সবাই, চুপ করে থাকো। যা বেরা বাধা দিল। পরিস্থিতি বিবেচনা করে নিজেকে ধারাশীল করে নিল। বাবাকে আশঙ্কিত করতে চায় না। পুনরায় মাফ করবেন মা, তবে আপনি এভাবে বললেন না। নিজের ভুল অনুধাবন করে ক্ষমা চেয়ে নিল। শাশুড়ি মা কথা বাড়ালো না। ফমস ফিলে পেপ জন্য বাপের বাড়ি যেতে হলো সাইফার।
সে কখনো গিয়ে দুদিন থাকতে হয় তাকে, কিছু কাগজপত্র রেডি না থাকার কারণে। এসে সময় গ্রামের বাড়িতে এসে মোর্শেদ সাইফার খেয়াল অভাবে আলমারির তালা চাবি আটকানো রয়ে যায়। ঘরে এলোমেলো এসব কিছু দেখে মাথায় ভয়ঙ্কর রাগ জমে যায় মোর্শেদের। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে সে ফোন করে শ্বশুরকে, অপমান, আপনার মেয়েকে আর পাঠান না, এমন বউ আমার চাই না। কি কাজ তার? সারাদিন দুটো খা আর ঘুমান ছাড়া কি এমন কাজ? আমাদের কি কোনো চাষের কাজ আছে যে সে নিজের ঘরের খেয়াল রাখতে পারে না? আলমারিতে দরকারি জিনিস আছে, কিছু হয়ে গেলে কাকে দোষারোপ করবে? আমি সব অশান্তি নিতে পারবো না। এখনও সব আচরণ ছোটদের মতো। সাইফার বাবা সব কথা ডোক গিলে নিলেন, উত্তরে কোনো শব্দ করলেন না। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো, শুধু এটুকুই বললেন সাইফার মা। সাইফাকে ডাকে কোনো কেন? জামাই কি বললো? ওকে আসতে বলো। এই সাইফা, তোর আব্বু ডাকে। সাইফার রুমে গিয়ে বলল তিনি। তখন সাইফা তার ছোট চাচাতো বোনের সাথে মা দুষ্টামিতে ব্যস্ত। ছোট বোনের খেলনা নিয়ে টানাটানি করছে। মেয়ের কথা কানে যেতেই বলল মায়ের কথা কানে যেতেই বলল, আচ্ছা আছি। শান্ত মেয়ের মতো ওনা ঠিক করে বাবার সামনে গিয়ে বসলো সে। বাবার মুখ পানে প্রশ্নবিদ্ধ চাহনিতে চেয়ে রইল। মেয়ের চোখে চোখে রেখে মাইনুল সাহেব বললেন, জীবন আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। এখানে তুমি যত বেশি ভালো পারফরমেন্স করবে আরেক রাত ততই আনন্দভোগ হবে। তোমার আজকের কষ্ট হয়তো তোমার অনেকক্ষণ সুখের এর পুঁজি এখনও ব্যাগে অস্বীকার করতে হবে। শরীরকে ক্ষণ্ণ করতে হয়, সংসারের প্রতি যত্নশীল হতে হয়। অবহেলা জীবনের সবচেয়ে বড় শত্রু। নিজের সংসারের প্রতি অবহেলা করো না, স্বামীর চাওয়া পাওয়ার প্রতি যত্নশীল হতে শেখো। একটি তোমার বাবার নসিহত, আশা করি বাবার কথা মেনে থাকবে। মাইনুল সাহেব নস্তমস্তকে বলল, বাবার এত কথা বলার কারণ খুঁজে ফেলো না। তবে মোর্শেদের ফোন পেয়ে মনে মনে ঘটনা আন্দাজ করতে পারলো। ভয়ে ভয়ে কানে ফোন তুলে নিল, ভাবছে হয়তো কোনো অঘটন আবার ব্যাগটি এসেছে। নিজের প্রতি নিজের রাগ হয়, কেন সব কিছু গুছিয়ে চলতে পারো না? তোমার ফোনে কিছু ছবি দিচ্ছি, দেখো, গভীর স্বরে বলল সে। চাবি দেখে নিজের শনি দেখো। ভয়ে ঢোক গিলল, বুঝতে পারলো না কি বলবে। দেখেছো, এবারে তুমি বলো তোমাকে কি বলবো, কি বলতে ইচ্ছা করছে কারো তোমাকে? আমি ভাবছিলাম দিনে এসে চলে যাব, থাকতে হবে, জানতাম না। কৈফিয়ত সুরে বলল সাইফা। প্লিজ সাইফা, এসব হেলি কান্না বাদ দাও। ভেবেছিলাম তুমি সংসারিক মেয়ে হবে, কিন্তু তোমার এক পার্সোনেটও ঠিক নেই। বিরক্ত মাখা গলায় বলল সে। গোপেন দীর্ঘশ্বাস ফেলে সাইফা, আসলে সে কি কিছু পারে না কেন? নিজের মনে নিজের প্রতি আক্ষোভ তৈরি হয়। তুমি কি বোঝো না আমি কি চাই? তুমি আমার ধর্ম ধিন্নি, তোমার আমার সম্পর্ক সব কিছু থেকে মজবুত, কিন্তু তুমি আমার চেয়ে পাওয়া প্রতি নজর দাও না। আপনি কি আমার খেয়াল রাখেন, আমাকে বুঝান? তাহলে আমি কেন বুঝবো? সব কেন আমাকে বুঝতে হবে? তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দাও। স্বীকার করো আপনি আমাকে ইনসিকিউরেট ফিল করেন। আমি চাইলেও আপনার প্রতি ভালো ব্যবহার করতে পারি না। আপনি আমলে অনেক ব্যাঘাত করে ফেলেছেন, তা
সবাই আমার মনে আছে, চাইলেও ও আমি ভুলতে পারছি না। সাইফা, ঘুরি ফিরে এক কথা, তোমার কয়েকদিন পর বাচ্চার মা হবে, আর এখনও সামান্য চিল ফিস নিয়ে তুমি রাগ করো। তামাল বিরক্ত লেগে আমার যষ্ট, আমাকে নিজের মতো থাকতে দেন একটু, আর কথা বাড়াই না মোর্শেদ। সাইফার প্রেগনেন্সি পারভিউট আসছে, কিন্তু দিন দিন তার মেজাজ শঙ্কু উঠেছে। অকারণে রাগ করে, যেতে যাওয়া, বমি করা, না খাওয়া, সব কিছু মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত সে। এমন সময়ে মুর্শিদের সাধনার কোনো ব্যবহার ও আগুন ধরিয়ে দেয় তার মাথায়। নিজেকে শান্ত রাখতে পারে না, তার উপর শ্বশুর বাড়িতে কাজের প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সময় মোতাবেক তাদের সামনে সব কিছু হাজির রাখতে হয়। নিজের দুর্বলতার সাথে পারিবারিক চাপ, সব মিলিয়ে হজবরল হয়ে আছে। মোর্শেদ বুঝতে পারল ও নিজেকে সময় ঠান্ডা রাখতে পারে না, মূলত সে পরিশ্রয় দিতে চায় না। মোর্শেদ বাদম্য জাতি, নিজেকে রেখে কন্ট্রোল করতে পারে না, নিজের পছন্দের বাইরে কিছুই সে নিতে পারে না। নিজেকে সবসময় 21% ঠিক মনে করে, আর অন্য সবাইকে ভুল, যার ফলে বেশিরভাগ সময় সাইফা অষ্টন্ন হয়, বিরক্ত হয়। এতে সেবার কি হলো কে জানে। শাশুড়ি হঠাৎ অনেক রেগে গেল, অনেক ভেবেচিন্তে সে বের করতে পারল না কারণ। পরে অবশেষে বুঝতে পারছে সামনে ঈদ আছে, সে উপলক্ষে যত্ন পাঠাতে হবে। সাইফার মায়ের এখনও কিছু বলেনি সে ব্যাপারে, তাই এত রাগ। আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের 10 বছর পর ও ইফতার পাঠিয়েছি, আর তানারা প্রথম বিয়ারে ও কিছু পাঠাতে পারল না, কারণ ফকিরের মেয়ে আনছি ঘরে, আল্লাহ ভালো জানে। নিজের মনে নিজের বকতে লাগলো, পাত্তা দেয়নি সাইফা। বকুল যা বলার। তবে এর কিছুদিন পর তা পরিবার থেকে রান্না করার ইফতারসহ ইফতারের শুকনো বাজার সব কিছু মিলে প্রায় 50,000 টাকার বাজার আনা হলো। সেদিন পুরো বাড়ির মানুষ এসে দেখে গিয়েছিল। ঈদের কয়েকটা দিন আগে ঘরের সবার জন্য নতুন জামা, সালামি মিলিয়ে আরও 50,000 খরচ করলো তার পরিবার, কিন্তু এতেও মন ভরেনি তাদের। আসলে কিছু মানুষ থাকে যাদের নিজের কলিজা কেটে ভাজা করে খেতে দিলেও তারা কম হয়েছে বলবে, এটা তাদের স্বভাব। খালার বাড়িতে দাওয়াতে যেতে হলে একদিন পর তাদের সেখানে সবাই প্রশংসা করছিল জামাইয়ের। এর মাঝে হুট করে খালা সাইফাকে জিজ্ঞাসা করলো, কিরে, তোর জামাইকে আমাদের কাছে এসে বসতে বল, একটু কথাবার্তা বলি। মোর্শেদ এসে সবাইকে সালাম দিল। কেমন আছেন আন্টি? এক গলা এসে আমি ভাবে বলল, হাসিতে মন গলে গেল সবার। জি বাবা, ভালো। আর তাদের খবর কি? জি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটি কামনা আমাদের। দোয়া করবেন। তুমি সাইফাকে একটু বুঝান, সব স্থানে অবুঝের মতো থাকলে হয় না, দায়িত্ব নিতে হবে তাকে। ও সব ব্যাপারে উদাসীন। আলসাতা কাটাতে বললেন, চুলেই উঠতে চান না,
বিরক্তকর। সবাইকে বোঝাতে লাগলো নিজের স্ত্রীর সমালোচনা যখন কোনো স্বামী কারো, তখন স্বামীর প্রতি যে একরাশ তিক্ততা কাজ করে সেটি অবশ্যই স্বামীরা জানলে কখনো নিজেদের কথা তিক্তই ব্যক্তির সামনে বলতো না। মোর্শেদের প্রতি ভালোবাসার পাশাপাশি তার প্রতি বিরক্তি অনুভূতি না চাইতেও ও কাজ করছে। মনের রাস্তার দূরত্ব যেন বাড়ছে, বউ কমছে না। আসল পুরুষ মানুষের বিবাহিত জীবনে কেমন হবে তার শহর ভাগ নির্ণয় করে বেড়ে ওঠার ওপরে। জাত এসে এমন কোনো পরিবারে বড় হয়ে যেখানে স্ত্রীকে হই করা স্বাভাবিক বিষয় মনে করা হয়, তবে সে নিজেও স্বাভাবিক তো ও তেমন আচরণ করে। মোশাররফের ছোটবেলা তেমনই কেটেছে, যার ফলে বাপের ব্যাপারগুলো নর্মাল লাগে তার কাছে। তবে অনন্য বিষয়ে খুবই হেল্পফুল সে, যেমন বিয়ের পর পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল সে। অন্যদিকে গর্ভাবস্থায় অবস্থায় নাজেহাল। সব মিলিয়ে বাড়িতে সার রেখে রাখে পারল সকালের বৃক্ষে গিয়ে পরীক্ষার পরে ঢাকায় তার কাছে নিয়ে যাওয়া প্রস্তাব রাখলো। সে সময় সাইফার 5 মাস চলছে, মোটামুটি ভালো আছে। তবে তখনও খাওয়া দাওয়া বমি বন্ধ হয়নি। তারপরে মোশাররফ ভাবে বউ দূরে থেকে নিজেদের মাঝে দূরত্ব বাড়ে, অপর ব্যক্তি সুযোগ নিতে পারে। তাছাড়া একসময় তো নিজের কাছে আনবো, তবে এখন কেন নয়, ভালো লাগছে না। যদি না পারেন তবে বেশি কাউন্ট করবেন না। দেখতে শহরে আসলে সাইফার স্বামীর সাথে চোকাবে, সব কিছু ভালোই বলল ডাক্তার। সাইফাদের বাসায় ফিরে আসার সময় অন্য মনস্থ হয়ে যার ফলে নিজে আগে আগে হোটেলে চলে আসতে থাকে। নিজের জীবনের গতি পথর কথা ভাবছিল সে। ছোটবেলা থেকে বড় আদরে বড় হয়েছে সে। সবার চোখের মণি, মা দাদি চাচি ফুফু সকলের আদরের মেজে ছিল। তবে এখন স্বামীর আবেগী ভালোবাসা না পেয়ে বড্ড কষ্ট পায় মোশাররফ। সবসময় লেজি কোল থাকতে চায়, কখনো হালকা করে তার মনের প্রজাপতি ওড়ানোর প্রচেষ্টা করেন। খুবই হতাশাজনক লাগে তার সব কিছু। একদিকে মোশাররফ কয়েকবার ডাকতে থাকে পেছন থেকে, নিজের ভুবনে হারিয়ে সে দুদিনিয়া ভুলে বসে। তুমি আমাকে ইচ্ছা করে জবাব দিচ্ছ না, আমাকে সবার সামনে হুইসলিস করছো তুমি, রাগিনীত স্বরে বলল মোশাররফ। কই, আমি তো খেয়াল করিনি। তার এমন অপবাদে যেন মুখ থুবড়ে পড়ে সাইফা। কেমন আছে তোমার মতো মেয়ে বিয়ে করা আমার ভুল হয়েছে। বাসায় এসে তৈরি হতে শুরু করে, পেছনে সাইফার মা এসে বলল, কি হয়েছে বাবা? আমি চট্টগ্রামে চলে যাচ্ছি, আর এই মুহূর্তে এখানে থাকবো না। এরকমই করবে না তো, রাতে বাড়িতে গেলে সবাই কি ভাববে? ও ছোট মানুষ, কি করে কি বলে নিজেই বোঝে না এখনো। তুমি রাগ করিও না। মেয়ে জামাইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে বলল সাইফার মা। সাইফা খাটার এক পাশে নীরব হয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না। মোর্শেদের এমন আচরণ তার কাছে অসহ্যর মতো লাগে। নিজেকে পরগাছা মনে হয়।
যাকে যেভাবে ইচ্ছা হুমকি ধমকি দেওয়া যাবে, নিব চোখের পানি ফেলা ছাড়া তার মনে হয় কোনো কাজ নেই। বিছানায় চিন্তা হয়ে শুয়ে আছে মোর্শেদ। চিন্তিত ভাঙিতে সিলি এর দিকে তাকিয়ে আছে। তোমার আমার একটা সমঝোতায় আসা উচিত। এরকমই হলো আমি এই সংসার চালিয়ে যেতে পারবো না। মুখের ভবরের প্রসন্ন করে বলল মেয়ের সৈয়দ। মাথায় আকাশ ভেঙে পড়ল সাইফার। তার পেটে 5 মাসের বাচ্চা ধীরে ধীরে বড় হতে উঠেছে। তার সামনে এগুলো কি বলে সে কি তার মনে কোনো জায়গা করে নিতে পারেনি, যাকে এত সহজে রিপোজ করা যাবে। সব কিছু একদিকে রেখে তাদের আনাগোনাত্ম সন্তানের কথা ভাবলো। ও তো হলো তোমাকে বিয়ে করার ব্যাপার আমার পরিবারের সকল দিতম করেছি। শহরের মেয়ে, না রূপ আছে না গুণ। আমি তোমার পরিবারের সামনে তোমাকে বিয়ে করেছি। ভেবেছি যে পরিবার নিজেরা এত ভালো তাদের মেয়ে ভালো না হয়ে যাবে না। কিন্তু মাকল ফলের চেয়েও ও নিষ্ঠুর। না দায়িত্ব জ্ঞান আছে না কাজের সিঁড়ি। আমি নেতৃত্ব হতাশ, অনেক চেষ্টা করেছি তোমাকে পরিবর্তনের। বিরক্ত নিয়ে বললাম। মাসের মুখ কোনো অনুভূতি প্রকাশ করলো না। ভিতরে ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। সাইফার বুক হাহাকার করছে, পেটে মোচড় দিচ্ছে। কার কাছে এসে নিজের জীবনের শেষ বিন্দুর ভাবনা সাজাচ্ছে। তার মনে কি দৌড় কোনো জায়গা আছে তার জানে। তার জন্য মেয়ের মনে বিয়ে নিয়ে কত ফ্যান্টাস্টিক থাকে তারা ভাবে। সময় যেমন তার স্বামী তাকে সেভাবেই মেনে নেবে। ঘামের গন্ধকে সুঘ্রাণ, মুখের ব্রণ, সন্তান ব্রণ, একটা ভালো বলা, একটু প্রশংসা করা। কিন্তু দিন শেষে তাকে ভাগ্যে জুটে অপমান, লাঞ্ছনা। অপমানে আবেদ্য তার মাথা হেট হয়ে যায়। কিন্তু মোশারেদ এমন ভাব ধরে আছে সে যা বলেছে সব ঠিক। নিজের পক্ষে নিয়ে সাইফা তো ইচ্ছা হলো না। সাইফার শুধু ক্লান্ত স্বরে এতটুকু বলল, আপনার ওপর অনেক অভিমান, রাগ অভিযোগ্য থাকে। ক্ষণ ক্ষণ হয়তো অনেক হতাশ হয়ে যায়, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেনি। খাটের এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। নিজের মনে হাজারো অভিনয়ের ঝুলি, কিন্তু মুখ উদ্বেগ্য কিছু আসতে না। বলল না অল্প শোকে কর্তার অধিক শোকের পাথর। সাইফার তেমন লাগছে না। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। রাত বাড়ছে, রাতের রঙের সাথে পালা দিয়ে জীবনের চোখের পাতা রঙিয়েছে ঘুম। নিঝুম রাতে নিজের শরীর এক জোড়া হাতের আগানো টের পেয়ে ঘুম ঘুম চোখ নিয়ে পাশে ফিরে চাইল। কখন ঘুমে পড়েছে নিজেও টের পায়নি। মোর্শেদ কানের কাছে মাফ চাইছে তার কাছে। আচ্ছা রাত না হলে কি মোর্শেদের আবেগ আসতো না আগে? কি তার মনে নাকি তার শরীর? সোনা পাখি রাগ করছো? রাগ করো না, তোমার ভালোর জন্য তো বলি। গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল সে। তার আবার কিসের ভালো? সে যে মানসিক রোগী হয়ে যাচ্ছে কেউ কি টের পাচ্ছে? তার শুধু মরে যেতে ইচ্ছা করে ইদানিং। বলে শুধু বাধা দাও না, তাকে দিতে ইচ্ছা করে না। মোর্শেদ হয়তো শারীরিকভাবে তাকে কখনো কষ্ট দেয় না, তবে মানসিক কষ্ট তাকে দুমড়ে চুমড়ে শেষ করে দিচ্ছে প্রতিনিয়তই। নিজের মনের নিজের মৃত্যু ঘটেছে।
কখনো ভালো থাকার তার মনে হাজারো স্বপ্ন বীজ বুনায়, আবার কখনো সেই স্বপ্নর বীজ আচমকা কোথায় ঝড় হয়, লন্ড লন্ড ভন্ড হয়ে যায় সব চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।